জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন বিচার। মহারাজ বললেন, কি গো, তোমরা আজ মেলা দেখতে যাবে নাকি? শিশিরবাবু বললেন, আজ তো কোনো লাভ হবে না গিয়ে মহারাজ, মেলা তো ভেঙে গিয়েছে। মহারাজ বললেন, আরে মেলা কি কাচের গ্লাস নাকি যে ভেঙে যায়? মেলা বসে আবার উঠে যায়। মেলা বসে যখন তখনও মেলা, মেলা উঠলেও মেলা। শেষ তো হয়ে যায়নি। এটা তো মেশিন নয় যে টপ করে বন্ধ হয়। মেলার শুরু থেকে শেষ সব মেলা। হাতি, ঘোড়া, দোলনা, ঝুড়ি, বাদাম, জিলিপি সব উঠে গেলে, প্যান্ডেল খুলে, বাঁশ সব সরে গেলে তবে ফাঁকা মাঠটা আবার হাঁ হাঁ খাঁ খাঁ হয়ে গেলে তবে মেলা শেষ হলো। শুরুর রূপও রূপ, শেষের রূপও রূপ। দুর্গাপূজার মহালয়া থেকেই তো পুজো পুজো লাগে। তাই বলে দশমীর পর আত্মীয় পরিজনের সৌহার্দ্য বিনিময় কি পুজোর আঙ্গিকের মধ্যে ধরবে না? তখনও নতুন কাপড়, মাথা ঘষার আনন্দ, ছুটির আমেজ, মনের একটা ফুর্তির ভাব, কোনোটাই কি দপ করে নিভে যায়? প্রফুল্লবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ, হাট উঠেও যেন ওঠে না। ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে কারবাইডের লম্ফ জেলে হাটের দু চারটে দোকান কোনো রকমে ঠিক বসে থাকে। কখনো কখনো মণিহারির দোকানও দেখেছি, বেশ সস্তায় দেন ওরা। তা আমি ছাপোষা কিনা, বাড়ির মানুষরা বায়না করলে ওই শেষের দিন নয় তার পরের দিন নিয়ে যাই। জানি কিছু না কিছু কিনবেই, তাই সস্তায় ওদেরও মন রক্ষা হয়, আমারও পকেট স্বস্তি পায়। মহারাজ বললেন, ওই জন্যই তো বলছি, আজ যাবে নাকি সব? সবারই খুব আনন্দ হলো, একেবারে উৎসাহের বন্যা বয়ে গেল। কেউ কেউ আবার ওই ভাঙা হাটের দুঃখ করতে লাগলেন। একজন সন্ন্যাসী আর আমরা এক ঝাঁক ধুতি পরা মাঝবয়সী গৃহী। মহারাজ মাঝে মাঝেই শুধু জোরে জোরে বলছিলেন, এক তালে চলো, পিছিয়ে পড়ো না যেন, পিছিয়ে পড়লেই দল ছাড়া হতে হবে। অনুপবাবু বললেন, সে আর নয়, দল হারালে একা একা ঘুরে মরো, দেখতে সবই পাবে, তবে একসাথের আনন্দটি মাটি। মহারাজ অনুপবাবুকে উদ্দেশ্য করে বললেন, একসাথে আনন্দও যেমন ঝামেলাও তেমন। মেলায় যত বেশি আত্মীয় পরিজন নিয়ে ঘুরবে ততই ব্যয় বেশি, যত লোক ততই ক্ষয়। আবার নির্বান্ধব ভালো লাগে না। তাই বলি কি, মনের মতো মানুষের সাথে মেলা দেখতে গেলে তবুও আনন্দ। অনুপবাবু বললেন, মহারাজ, মনের মতোই তো খুঁজছি, পাচ্ছি কই। আমারও ওই মত, যার মনের মানুষ মিলেছে সে মেলায় যাক, যার মেলেনি সে আগে সেই সঙ্গীটিকে খুঁজুক। মহারাজ বললেন, খুঁজলেই মিলবে না মেলে? জীবনভর বেঁচে থেকেও মেলা দেখা আর হলো না। যারা সন্দেহে, কৌতূহলে, ভয়ে জর্জরিত, তারা মেলা দেখে না, উপভোগও করে না। মেলার মজার বদলে অসামঞ্জস্য খুঁজতেই বেশি ব্যস্ত থাকে। একটু দূরে ছিলেন শিশিরবাবু। তিনি বললেন, মহারাজ, আমরা তো শুনতেই পাচ্ছি না, একটু যদি জোরে বলেন ভালো হয়। মহারাজ বললেন, মেলা দেখতে এসেছো, সাত ভরে মেলা দেখো। কেনাকাটা সোনা করতে গেলেই অনেক কিছু চোখের সামনে থেকেও আড়াল হয়ে যাবে। অন্য কেউ যদি বলে তো তোমায় বলতে হবে, দেখতে পাইনি তো, কোথায় ছিলে?
মেলা দেখা, মেলা কাজ, অনেক প্রস্তুতি করে নিজের ঝাঁপ বন্ধ করে তবে অপরের ঝাঁপিতে নজর দেওয়া। পরেশবাবু কথাটা যেন কেমন করে বুঝলেন, বললেন, নিজের দোকান না দেখে অন্যের দোকানের লাভ লোকসানের গণনা করা কি ভালো? নিজের দোকান ছেড়ে অপরের দোকানদারিতে হেল্প করা মোটেও বুদ্ধির কথা নয়। মহারাজ বললেন, নিজের কাজ শেষ করে যদি অন্যের কাজে মাথা দাও তাহলে সবটাই উপভোগ করতে পারবে। যতই মেলা বসুক, নিজের মেলা আগে, তারপরে অন্যের। ওই দেখো সবাই মিলে কেমন মারছে, দেখো বেটাকে, নিশ্চয়ই এটা ওটা সরাতে গিয়েছিল। নাও এবার ঠেলা সামলাও। মেলা মানেই হাত সাফাই হবেই হবে। খবরদার, সুযোগ পেলেও কোনো মানুষই যেন ওই কাজে মত্ত না হয়। এটা তোমরা রোজ আশেপাশের মানুষদের শেখাবে। অপরেরটা অপরের, আমারটা আমার। অপরেরটা যতই আমার করে সামলিয়ে নাও না কেন, ওটা কখনো না কখনো কোনো না কোনোভাবে বেসামাল হবেই হবে। ওটা আজ আর কাল ছাড়তেই হবে। আমরা খেয়াল করে দেখতে লাগলাম, বেচারাকে মেরে পাট পাট করছে যেন। মহারাজ একটু এগিয়ে গিয়ে সবাইকে থামতে অনুরোধ করলেন। সাধুর কথায় ওরা সম্মান জানিয়ে থামল ঠিকই, তবে আবার যে আক্রমণ হতে পারে এমন জানানো দিল। ছেলেটা ছাড়া পেয়ে ছুট লাগালো। মহারাজ আমাদের বললেন, কি গো, তোমরা বললে ভাঙা মেলা? ভাঙা কই, এই তো গোটা গো। শিশিরবাবু বললেন, আপনাকে একবার শুরুর দিন বা তার পরের দিন নিয়ে আসবো মহারাজ। দেখবেন পা রাখার জায়গাও পাওয়া যায় না, গায়ে গায়ে পায়ে পায়ে এগোতে হয়। মহারাজ বললেন, যেখানে যেমন, যে সময় যেমন, এই মাপকাঠিতে ভুল করতে নেই। মানুষ বিচার করে শুধু সুযোগ সুবিধার ভিত্তিতে, ওইটি বহু ক্ষেত্রে ভুল। ওই জন্যেই হুজুগ, কৌতূহল, তাড়াহুড়ো কিছুই করতে নেই। প্রতিযোগিতার কি দরকার? লোকের কাছে বড় নয়, নিজের কাছে বড় হওয়াটা খুব জরুরি, বুঝেছ? পরেশবাবু বললেন, ঠিক বলেছেন মহারাজ। সবার আগে দেখে অনেক গল্প জমা করে বহু জনের মধ্যে নিজের প্রাধান্য জোগাড় করতেই মানুষ ব্যস্ত থাকে। কে কার আগে কত নতুন কথা বলতে পারে, খবর দিতে পারে, এই প্রতিযোগিতা। মহারাজ আমাদের নিয়ে হাঁটতে হাঁটতে ভাঙা হাটের গল্প করছেন। মহারাজ বললেন, দেখো বাবা, হাট উঠে যাচ্ছে, এও এক রূপ বই কি। শৈশব, যৌবন, বার্ধক্য, আরো কত কি। শেষের রূপও তো রূপ। যেদিন থরে থরে বাঁশ আসছে, ম্যারাপের গাঁটরি গাঁটরি কাপড় আসছে, গাড়ি ভরে ভরে নানা রকম যন্ত্রপাতি, বাক্স, ট্রাঙ্ক আসছে, তখনও আনন্দ, সব শেষেও আনন্দ। মেলা থেকে যা পাওয়া গেল তার ব্যবহার এবার। শেষ শুরু, শুরু শেষ। এর মধ্যে একটা প্যান্ডেল খোলার ঢং দেখে মহারাজ অসন্তুষ্ট হয়ে বললেন, আহা, কি অসাবধানী মানুষ গো! তাঁবুর মতো খাটানো কাপড়টা বেশিরভাগটাই ঠেলা আর ঠিস দিয়ে বাঁশগুলো বাঁধা। অসাবধান হলেই কাপড়ের তলায় লোক চাপা পড়ে যাবে। কত বড় কাপড়টা, খেয়াল করে দেখেছ? একজন বুড়ো মানুষ তাঁবুর দড়িগুলো সুন্দর গোল গোল করে বলের মতো গুটিয়ে রাখছিল। মাজাটা পড়ে গেছে, একটাও দাঁত নেই, সাদা চুল, খুব হালকা হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে গায়ের চামড়ায়, হাতের পাতা, পায়ের পাতা সব শুকিয়ে কাঠি কাঠি হয়ে গেছে। কি শুকনো চেহারা, বাপরে বাপ! দেখলে মায়া হয়।
মহারাজ বললেন, তাঁবু বড্ডই আলগা হয়ে গেছে, বাঁশগুলো ঠেকনাও একেবারে নড়ে চড়ে গেছে, ভিতরের বসবাস আর চলে কি? সাবধানে তাঁবু অস্বীকার করে দেবতার স্থানে ঠাঁই নেওয়াই ভালো। ওই দেখো না, ওই তো শিবতলা দেখা যাচ্ছে, 12-14 হাত দূরে, তবু যাবে না, এই ফাঁদে বসেই ছাড়াবে। এই বাবু বড় ভালো বুদ্ধি নয়। জিতেন বাবুর অনেক গরু, বাঁশের কঞ্চির বিরাট একটা ঝুড়ি নিয়ে ঘরে ফিরছিলেন। মহারাজকে দেখে আমাদের দলের সাথেই ঘুরছিলেন। উনি বলেন, মহারাজ, ওকে কি তাঁবুর তলা থেকে সরে আসতে বলবো? আমাদের গ্রামেরই বকুল পিসির দাদা। মহারাজ হাসতে হাসতে বললেন, তাহলে তোমার পিসির বয়স কত গো? জিতেনবাবু বললেন, বলেন কি মহারাজ, গোটা সুপারি চিবিয়ে খান, খালি চোখে ছোটদের পড়ান, নিত্য রামায়ণ পড়েন মন্দিরে বসে, অন্তত 6 বাড়ি রুটি করে দেন। এই তো পরশুদিন মেলার মধ্যে এক চোর 2টো দোকান থেকে লুকিয়ে জিনিস তুলে নিয়েছে, একজনের পকেটেও হাত দিয়েছে, ভিড়ের মধ্যে দিব্যি পালিয়ে যাচ্ছিল বারবার। বকুল পিসি লোকটাকে দেখেছিল একবার। তারপর কর্মকর্তারা মাইকে বারবার অ্যানাউন্স করতে লাগলো দেখে উৎপাতটা কমে গিয়েছিল। বকুল পিসি 3 বান্ধবীর সাথে একখানা চপ্পল কিনতে এসেছিলেন। তাদের ঘরে চলে যেতে বলে নিজে চোর খুঁজতে গিয়েছিলেন। কি বলবো মহারাজ, 37-38 বছরের সন্ডা গুন্ডা লোকটাকে চুলের মুঠি ধরে কি মারছিল। সেই লোকটা সুন্দর ধূপদুরস্ত প্যান্ট শার্ট পরা, কাঁধে একটা ঝোলানো ব্যাগ, দেখে কেউ বুঝবেই না যে এই মানুষ চুরি করতে পারে। বকুল পিসি ছাড়বেনই না, বললেন, তুই বাঁচতে চাস তো যা নিয়ে গেছিস ফেরত নিয়ে আয়, আর নয়তো তোকে নিয়ে জমের বাড়ি যাব। ছেলেটা বারবার বলছে, আমি এইমাত্র এলাম, মাইকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু ও আমি নয় গো পিসিমা। বকুল পিসিকে সবাই এসে বলতে লাগলেন, আরে হাতে নাতে তো ধরা পড়েনি, পুলিশ কেস হয়ে যাবে। না না, আর মেরো না। বকুল পিসি বললেন, ওরে ভাইপো, আমায় পুলিশ দেখাবি না, ওদের কর্মকাণ্ডও জানি, তোদের ভয়ও জানি, তার থেকে বেশি জানি আমার চোখের নজর। এইটাই চোর, ভুল বদলে নতুন কাণ্ড করতে এসেছে, আমায় বোকা বানাবি। শেষে প্রমাণ হলো ওই চোর। মহারাজ বললেন, পুরাতন, অনেক দিনের, তবু বুনন গাঁথুনি ভালো, তাই কোনো অসুবিধা নেই। মেলা আর কতক দিন চলবে। জিতেনবাবু বললেন, দাদা 84, বকুল পিসি 81। মহারাজ বললেন, ঈশ্বর চর্চা আর সেবায় এই দেহমঞ্চ ভালো রাখা যায়, ভিতরের দোকানেও আরামে বসবাস চালান। বুড়ি পিসি বাচ্চা পড়ায়, লোকেদের বাড়ি রুটি করেন, নিত্য মন্দিরে রামায়ণ পাঠ করেন, আবার কেমন সত্যের পূজারী দেখলে তো। ওইটি ওর বল। মেলা ওঠার আগে তুমি সরে এসে আলগা দাও, ফাঁকায় থাকো, নিজের ঘরে ফেরার জোগাড় করো, নইলে যখন পটাপট আলো নেভাতে থাকবে, ম্যারাপ খোলার লোক এসে যাবে, দারওয়ানগুলো সরে যাবে, তখন মাল গোটাবে, সামাল দেবে, না হিসেব কষবে। তাই বলি কি, সময় থাকতে তফাতে এসো, যা হয়েছে তাই ঢের মনে করো, সেই শুদ্ধি চাইতে যেও না। ভাঙা মেলাতেও গুরু কৃপায় অনেক আমদানি হলো সেদিন।